নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিহার মডেলে বাংলায় মহাজোট করা সম্ভব কিনা তা নিয়ে নিরন্তর পলিটিক্যাল অ্যানালিস্টরা চর্চা করছেন। আমরা বাংলার মনে আজকে সেই বিষয়ে অবতীর্ণ হয়ে গিয়েছিলাম বিশিষ্ট অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তার কাছে তার মতামত জানার জন্য। কমরেড দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম লিবারেশনের তিনি রাজ্য সর্বভারতীয় সম্পাদক, তিনি ইতিমধ্যেই প্রসঙ্গর অবতারণা করেছেন। বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে তৃণমূলকে সঙ্গে নিয়ে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামপন্থীদের লড়তে হবে। এখন স্বাভাবিকভাবেই যারা এখানে এ রাজ্যে সিপিএমটা করেন তাদের পক্ষে এটা বিপজ্জনক একটা বক্তব্য। তারা প্রাণপণে বোঝানোর চেষ্টা করছেন মানুষকে যে না, তৃণমূলের সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট এ রাজ্যে আমরা করব না। যতই কমরেড দীপঙ্কর ভট্টাচার্য বলেন, কোনো কোনো নেতা বলানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন কমরেড দীপঙ্কর ভট্টাচার্য সংসদীয় রাজনীতি বোঝেন না, তাই এ জাতীয় কথা বলেছেন। কমরেড সীতারাম ইয়েচুরি তিনি দিল্লি থেকে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসকে না হারালে বিজেপিকে হারানো যাবে না। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা বলছে যে এই রাজ্যে দাঁড়িয়ে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, কিন্তু 294 আসনের নিরিখে সে সংখ্যাগরিষ্ঠতা নয়, একক দল হিসেবে বৃহত্তম, সেখানে সিপিএমের সমর্থন না পেলে তৃণমূল কিছুতেই সরকার গড়তে পারবে না। সেক্ষেত্রে তৃণমূল কি করবে? পরিষ্কার কথা, তৃণমূল কিন্তু সে সময় অবশ্যম্ভাবীভাবে বিজেপিকে বৃহত্তর শত্রু দেখিয়ে তৃণমূলকে সমর্থন করবে। এই জাতীয় একটি পরিস্থিতি তৈরি হবেই, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ধরুন 294টি আসনের মধ্যে 147টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতার দিকে যেতে পারবে। ধরুন বিজেপি 145টা আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 131টি, এবং সিপিএম সেখানে হয়তো 16 কি 17টা সিট পেয়েছে। এই 16-17টা সিটের সমর্থন তৃণমূল পেলে তৃণমূল সরকার করবে। এই জাতীয় পরিস্থিতি যদি তৈরি হয়, অবশ্যম্ভাবীভাবে তৃণমূল তখন ওই কে বেশি বিপজ্জনক সেই তত্ত্বে গিয়ে সরাসরি সাহায্য বা সমর্থনে হাত বাড়িয়ে দেবে তৃণমূলকে। সিপিএমের কোনো নেতার পক্ষে এটা বলা সম্ভব নয় যে এই পরিস্থিতিতে, সেই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হলেও আমরা তৃণমূলকে সমর্থন করব না, তাতে যদি বিজেপি সরকার গড়ে গড়ুক। এই শব্দবন্ধ কিন্তু কোনো সিপিএম নেতার পক্ষে বলা সম্ভব নয়। যদিও বিষয়টি হাইপোথেটিক্যাল, কি হলে কি হবে এ জাতীয় আলোচনা থেকে বামপন্থীরা সরে আসার চেষ্টা করবে, কিন্তু দিনের আলোর মতো এটা স্পষ্ট, এ রাজ্যে নির্বাচন বাইপোলারাইজড হয়ে গেছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে। 7% ভোট পেয়ে লোকসভায় সিপিএম খুব নিচে চলে যাওয়ার পর সিপিএম চেষ্টা করছে অবস্থার একটু উন্নতি করতে, কংগ্রেসের সঙ্গে হাত ধরে। কিন্তু পারসেপশন ওয়াইজ সিপিএম কংগ্রেস বাম কংগ্রেস জোট এখনো বাস্তবতায় তলানিতে পড়ে আছে। মানুষের ধারণাতে লড়াইটা হচ্ছে বিজেপি রিপ্লেস করবে তৃণমূলকে, ফলে স্বাভাবিকভাবে মেজরিটি ভোটটা বিজেপির দিকে যাওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে বাংলায় তৈরি হয়েছে। এটি বলার জন্য কোনো বিশেষজ্ঞর দরকার নেই, এটা বাস্তবতা। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বাংলায় একটা মহাজোট হয়, আমরা এটা মহাজোট বলছি এই কারণে, একদিকে কংগ্রেস থাকবে, একদিকে তৃণমূল থাকবে, একদিকে সিপিএম থাকবে। কমরেড সূর্যকান্ত মিশ্র মাঝে মাঝেই বলেন জোট নয়, এটাকে সমঝোতা বলতে হবে। অর্থাৎ জোট হলে তো নীতি আদর্শের ভিত্তিতে হয়, সমঝোতার জন্য তো কোনো নীতি আদর্শের দরকার নেই। অর্থাৎ বৃহত্তর শত্রু, ভয়ানক শত্রু, দেশের পক্ষে বিপজ্জনক শত্রু বিজেপিকে আটকানোর জন্য আমরা নিজেরা হাত ধরেছি সিট শেয়ারিং, ভোট শেয়ারিং করার জন্য। কিন্তু কমরেড সূর্যকান্ত মিশ্র কিছুতেই বোঝেন না, বাংলার মানুষ কিন্তু এই সুবিধেবাদী চিন্তা ভাবনা সমর্থন করে না। হয় তুমি হাত ধরো, না হলে তুমি হাত ধরো না। শুধু ভোটটাকে শেয়ার করাতে গেলে কি হয়, লোকসভা তার প্রমাণ দিয়েছে বা বিধানসভা তার প্রমাণ দিয়েছে। ভোট শেয়ার করার পারসেপশনটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই। সাধারণ মানুষ বোঝেন যে এটি একটি জোট, একে আমরা ভোট দেব। সাধারণ মানুষ বোঝেন যে ওই হাত ধরবো আবার পরের দিন হাত ছেড়ে দেব, তাদের আমি বিশ্বাস করব না। এই বিশ্বাসহীনতায় ভুগেছে বামপন্থীরা। 2016 সালের বিধানসভা নির্বাচনের পর সেদিন যদি জোটটা ভেঙে না যেত, সিপিএম যদি কংগ্রেসের হাত ধরে থাকতো, 2019 কিংবা 2021
এই ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে বামপন্থী কিংবা কংগ্রেসকে পড়তে হতো না। এটা সবাই বলেন, সবাই জানেন, বামপন্থী নেতারাও জানেন, কিন্তু তারা স্বীকার করেন না। ফলে স্বাভাবিকভাবে বিপদে পড়েন তার কর্মীরা, এবং তার কর্মীরা সাইলেন্টলি বুথে বসেও, লাল ঝান্ডার তলায় বসেও ভোটটাকে শিফট করে দেন ভারতীয় জনতা পার্টির দিকে। এটাই বাস্তবতা। এটা বললে বামপন্থী নেতারা মাঝে মাঝে রেগে যান, উষ্মা প্রকাশ করেন, কিন্তু যা সত্য তা বলা আমাদের কাজ। ফলে স্বাভাবিকভাবে কমরেড দীপঙ্কর ভট্টাচার্য যে প্রশ্নটা তুলেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। 2021-এ সে ঘটনা হয়তো ঘটবে না, কিন্তু 2024 কিংবা 2026 এমন দিন আসছে বাংলার মাটিতে, দেখবেন যেখানে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে হাত ধরে সিট শেয়ার করে ইলেকশন লড়ছে। সেখানে হয়তো দেখবেন বিমান বসু বসে আছেন প্রদীপ ভট্টাচার্যের পাশে, প্রদীপ ভট্টাচার্য বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এইভাবে সিট শেয়ারিংয়ের একটা ফর্মুলা করে ভয়ানক শত্রু, তাঁদের কথায় বিপজ্জনক শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকানোর একটা মরিয়া চেষ্টা হবে। এই মরিয়া চেষ্টাকেই বিমল শঙ্কর নন্দ বলছেন যে এটি একটি সুবিধাবাদী পদ্ধতি, এবং এটা নিয়ে রসিকজনরা বলছে মহাঘোট, মহাজোট নয় মহাঘোট। ওই ঘোটবন্ধন দেখা গেছে বিহারে, ঠিক তেমনি এই বাংলায় দেখা যাবে। আদতে কি হবে ভবিষ্যৎ বলবে, কিন্তু আসুন এই মুহূর্তে শুনি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কথা। মন্দ নয়, মহাঘোট। বিমলদা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার। নমস্কার। বলছি, বাম কংগ্রেস তৃণমূল জোট কি সম্ভব? কমরেড দীপঙ্কর ভট্টাচার্য বিহারের নির্বাচনের নিরিখে এই অবশ্যম্ভাবী প্রশ্নটা তুলেছেন, যে প্রশ্নটা নিয়ে বারবার বিশেষজ্ঞরা আলোচনা করছেন। বাংলায় সেই পরিস্থিতি খুব বেশি দিন দূরে নেই যেখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম নিজেদের মধ্যে সিট শেয়ার করবে বা সমঝোতা করবে বিজেপিকে ঠেকানোর জন্য। কি মনে হয় আপনার, কিভাবে দেখছেন ব্যাপারটাকে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি ব্যাপারটা গতকাল থেকেই ভাবছি, যখন দীপঙ্কর ভট্টাচার্যের এই স্টেটমেন্টটা সামনে এলো যে আগামী দিনে তারা তাদের ভাষায় ভয়ঙ্কর বিজেপিকে আটকাতে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যেতে পারেন। অর্থাৎ এখানে বাম দলগুলো কংগ্রেস এবং মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে ইলেকটোরাল অ্যালায়েন্স সম্ভব, এই প্রস্তাবটা রেখেছেন দীপঙ্কর ভট্টাচার্য, কমরেড দীপঙ্কর ভট্টাচার্য। এখন কথা হচ্ছে যে দেখুন, ইউজুয়ালি একটা ন্যারেটিভ যেটা রয়েছে পশ্চিমবাংলায়, অনেকেই মনে করে এবং বামপন্থীদের অনেককে বলতে শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক ধরনের লেফট ওরিয়েন্টেশন নাকি রয়েছে। ফলে ভাবনা চিন্তার দিক দিয়ে তাদের মধ্যে ওই যে লেফট ওরিয়েন্টেশন কাছাকাছি আসতে খুব একটা অসুবিধা কিছু নেই। দ্বিতীয় কথা আপনাকে আমি স্মরণ করিয়ে দেবো, 2008-9 সালে যখন তৃণমূল কংগ্রেস মানে তৎকালীন ইউপিএ থেকে তার সমর্থন প্রত্যাহার করে নিল, তখন কিন্তু তৃণমূল নেত্রী বলেছিলেন প্রয়োজনে আমি আলিমুদ্দিন স্ট্রিটে যাব, আপনাদের সঙ্গে কথা বলবো, আমরা যৌথভাবে কিন্তু লড়াই করতে পারি এগেনস্ট দ্য কংগ্রেস গভর্নমেন্ট। তখন কিন্তু এটা বলা হয়েছিল, আপনি দেখবেন এটা সেই সময় ঘটেছিল। অর্থাৎ লেফটদের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্স হলেও হতে পারে, সেই দরজাটা তো তখনও বন্ধ করা হয়নি। তৃতীয় হচ্ছে, আপনি জানেন যে সেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহু আলোচিত ফিশ ফ্রাই পলিটিক্স, যেখানে ছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে আপনারা আপনাদের অফিস গুলো খুলুন, কেন আপনাদের এত লোক কমে যাচ্ছে, বিজেপি কেন এত বেড়ে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে প্রয়োজনে লেফটদের সঙ্গে জোট করতেই পারে, এইটা কিন্তু একেবারে অসম্ভব সেটা আমি মনে করি না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে মেসেজ ওয়াজ লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সময় বলা হয়েছিল। ন্যাচারালি এই জায়গাটা রয়েছে। অন্যদিকে এটা ঠিক যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম তীব্র তৃণমূল বিরোধী। তার কারণ হচ্ছে যে সিপিআইএম এর যে 34 বছরের রাজত্বকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। কিন্তু এটাও সত্যি যে সিপিআইএম বাদ দিলে বাকি দলগুলোর কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি এত মানে শত্রুতা নেই, বরং কোথাও একটা সূক্ষ্ম দুর্বলতা রয়েছে। সে সিপিআই বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন, এমনকি সিপিআইএম দলের যারা উগ্র মমতা বিরোধী তারা বাদ দিলে বাকিদের মধ্যেও এই ভাবনাটা রয়েছে, প্রয়োজনে ওদের ভাষায় ওদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বিজেপির বিরুদ্ধে ওরা প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করলেও করতে পারে। অর্থাৎ এই যে অ্যালায়েন্সের কথা আপনি বলছেন, এটা একেবারে অসম্ভব সেটা কিন্তু আমি বলছি না, বরং এর প্রেক্ষাপটটা আপনাকে ব্যাখ্যা করলাম। এবারে নেক্সট পয়েন্টে আসি, যেটা সেটা হচ্ছে হঠাৎ এইরকম আমরা ভাবনা চিন্তাটা লেফটদের পক্ষ থেকে আসছে কেন।
ওদের যে ভাবনা এবং সেই অনুযায়ী ওরা ন্যারেটিভটা তৈরি করছে, ওদের ভাবনা অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। একক সংখ্যাগরিষ্ঠতা যদি না পান তাহলে ক্ষমতায় ফিরতে গেলে তাকে কংগ্রেস এবং লেফটদের হাত ধরতেই হবে, এবং সেই সরকারটা একটা অত্যন্ত ফ্র্যাজাইল সরকার হবে, যে সরকার আনকোড বাম বা কংগ্রেস উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কথাটা আমার নয়, কথাটা একসঙ্গে বলেছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ইউপিএ সরকার সম্পর্কে। ওনারা চাইছেন ওরকম একটা সরকার হতে পারে যে কোড আনকোড উঠতে চাইলে উঠবে, বসতে চাইলে বসবে, এবং ঠিক অপারেশন মোমেন্টে পায়ের তলা থেকে কার্পেটটি টেনে ফেলে দিয়ে নতুন করে আবার তারা পশ্চিম বাংলায় যে আধিপত্যশীল ব্যবস্থা, একটা হেজিমনিস্টিক সিস্টেম বামেরা স্থাপন করতে চাইছে, সেই স্বপ্নটা সফল হলেও হতে পারে। ফলে এই হচ্ছে তাদের লক্ষ্য, এই লক্ষ্য থেকেই তারা ন্যারেটিভটা তৈরি করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেটা বিষয় সেটা হচ্ছে যে তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রায়োরিটি 2021-এ এনি হাউ ক্ষমতায় ফেরা। দে নো ইট ভেরি ওয়েল যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় ফেরে তাহলে কিন্তু তাদের পক্ষে রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে, কারণ সেখানে একটা ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের সংকট কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এবার বাস্তবটা আপনাকে বলি, বাস্তবটা হচ্ছে বিহারে এবারের নির্বাচনে সিপিআইএমএল 12টা পেয়েছে, সিপিআই 2টো পেয়েছে, সিপিআইএম 2টো পেয়েছে, এবং এটা নিয়ে বামেরা প্রচন্ড হইচই করছে যে এটা নাকি ওখানে লেফট রিসার্জেন্সের একটা বড় লক্ষণ। ঘটনা হচ্ছে এবারে আপনি তো জানেন যে কংগ্রেস এবং আরজেডি অ্যালায়েন্সের পার্টনার হিসেবে এরা ছিল, এরা তো আলাদা করে লড়েনি, তার পার্টনার হিসেবে ছিল। ফলে এই যে এরা জিতেছে, এদের একটা বড় ভোট শেয়ার কিন্তু দিয়েছে কংগ্রেস এবং আরজেডি, পার্টিকুলারলি আরজেডি। যদি আলাদা করে লড়তো তাহলে এদের শক্তিটা বোঝা যেত, যেটা বোঝা গিয়েছিল 2015 সালের নির্বাচনে। বাস্তবতাটা কি? এই যে দাবি করছেন কমরেড দীপঙ্কর ভট্টাচার্য এবং তাদের যে একটা স্বপ্ন আছে আগামী দিনে কেমন করতে পারেন পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরে, ওনাদের শক্তিটা কেমন এবং তৃণমূল কংগ্রেসের শক্তিটা কেমন একটু আলোচনা আমরা করে দিতে পারি। তৃণমূল কংগ্রেসের শক্তি এখন পশ্চিমবাংলায় কত কি সেটা আপনারা জানেন, 2019-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে সেটা কিন্তু বহু আলোচিত বিষয়। বামপন্থীদের শক্তিটা কেমন আপনাকে বর্তমান আলোচনা তো করলাম 2020 লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে, কিন্তু 2015 সালে 2020 বিহার ইলেকশনের প্রেক্ষাপটে, বিহার অ্যাসেম্বলি ইলেকশনের প্রেক্ষাপটে, কিন্তু 2015 ইলেকশনের প্রেক্ষাপটটা কি? 2020-তে সিপিআইএমএল লিবারেশন, সিপিআই এবং সিপিআইএম তারা হচ্ছে আরজেডি এবং কংগ্রেসের অ্যালায়েন্স পার্টনার, তাদের ভোট নিয়ে তারা এতগুলো আসন পেয়েছে। বিহারে ডেফিনেটলি বিহারে তারা হচ্ছে কংগ্রেসের অ্যালায়েন্স পার্টনার, আরজেডির অ্যালায়েন্স পার্টনার। এই 2020-তে তারা বাম দলগুলোর সঙ্গে এককভাবে লড়েছিল, আরজেডি বা বিজেপি বা এই ফোল্ডের বাইরে বাম ঐক্যের নামে লড়েছিল 2015 সালে, সেখানে ভোট পেয়েছিল 1.5%। সিপিআই, সিপিআইএম, আরএসপি, এসইউসি একটা আসনও জিততে পারেনি, অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। একমাত্র সিপিআইএম এর লিবারেশন জিতেছিল 3টি আসনে, একটা হচ্ছে ওই কাটিহার অঞ্চলের বলরামপুর, একটা হচ্ছে ওই সিওয়ান অঞ্চলের দারাউইলি, এবং আরেকটি হচ্ছে ভোজপুর অঞ্চলের তারারি। এই অঞ্চলগুলোতে আপনারা জানেন যে প্রচুর জাতপাতের রাজনীতি এবং হানাহানি হয়, সেখানে ওই লোয়ার কাস্টদের পক্ষে সিপিআইএম এর লড়াই করেছে বলে সেখানে তারা 3টে আসন এককভাবে পেতে পেরেছিল। ফলে এই নির্বাচনে এই যে জয়, এই জয়টাকে বিরাট ফুলিয়ে ফাটিয়ে প্রচার করা হচ্ছে, আমি মনে করি না এই জয়টা খুব একটা সিগনিফিক্যান্ট। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবাংলায় বামেরা ক্ষয়িষ্ণু শক্তি, এখানে সিপিআইএম এর লিবারেশনের সাপোর্টারদের মাইক্রোস্কোপে খুঁজতে হয়। সিপিআই দলটা অলমোস্ট এখানে উঠে গেছে, বাম শরিক দলগুলো প্রায় নেই বললেই চলে, কিছু রয়েছে সিপিআইএম গত লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে যাদের ভোট সংখ্যা হচ্ছে 6.5%। ফলে এই দলগুলো অ্যালায়েন্স করতে চাইবেই, কারণ তারা জানে তৃণমূল কংগ্রেসের ভোটটা যদি তাদের সঙ্গে থাকে তাহলে হয়তো তারা তাদের ভোট শেয়ারটা বাড়াতে পারবে, চাই কি বেশ কিছু আসনও জিতে যেতে পারে। তৃণমূল কংগ্রেসও চাইবে যে তারা যদি এই ভোটটা কিছুটা 6-5% ভোট পায় তাহলে অন্তত অন্য ভোটের যে ইরোশন সেটাকে কিছুটা বাঁচাতে পারবে। কারণ আপনি জানেন যে এমআইএম এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু পশ্চিমবাংলায় প্রার্থী দাঁড় করানোর কথা বলছেন। ফলে এন্টায়ার এই প্রেক্ষাপটেই কিন্তু লেফট, কংগ্রেস এন্ড তৃণমূলের অ্যালায়েন্সের সম্ভাবনার কথা তৈরি করা হয়েছিল, যেটা একেবারে খোলাখুলি হাতে হাড়ি ভেঙে দিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য।
আপনি যেটা বলছেন আমি বলবো যে হ্যাঁ, হয়তো যদি এরা সত্যিই কোণঠাসা হয়ে যায়, কারণ জাতীয় রাজনীতিতে গতকাল যে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে বোঝাই যাচ্ছে যে বিজেপির অগ্রগমন একেবারে অপ্রতিহত গতিতে চলছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, যেখানে আগের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছিল, কর্ণাটক, মণিপুর, সর্বত্র কিন্তু বিজেপি ব্যাপকভাবে এগিয়েছে। ফলে আমরা যেটা আগে ওই রজনী কোঠারির কথাই বলতাম কংগ্রেস সিস্টেম, ভারতবর্ষে এখন তৈরি হয়েছে বিজেপি সিস্টেম অফ গভর্নমেন্ট। ফলে তাকে ঠেকানোর জন্য এই ছোট দলগুলো ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যদি অ্যালায়েন্স করে আমি একেবারেই অবাক হব না। কিন্তু এটাও সত্যি, এই অ্যালায়েন্স করলে না এন্টায়ার পশ্চিমবঙ্গের যে ভোট তারা কিন্তু বাইপোলার হয়ে যাবে, পুরো দুদিকে হয়ে যাবে। এবং বাইপোলার পলিটিক্স যদি হয় আমার দিকে বা অন্য দিকে, তাতে কিন্তু বিজেপি খুব অসুবিধাই থাকবে না, কারণ দে আর পার্টি ইন পাওয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে এবং তারা এখানে সংগঠন তৈরি করছে। ফলে যখনই বাইপোলার ভোট হয়ে যাবে তখন কিন্তু একেবারে এসপার আর ওসপার ভোটিং হবে পশ্চিমবঙ্গে। তবে হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে খুব একটা ইন্টারেস্টিং সিচুয়েশন হবে যদি সত্যি সিপিআইএম, তৃণমূল, সিপিআইএম এর লিবারেশন এবং অন্যান্য নকশাল বা ছোটখাটো দলগুলো আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক প্রভৃতি এবং কংগ্রেস মিলে একটা রামধনু অ্যালায়েন্স করে। সত্যি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে যদি এমন ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অনেক ধন্যবাদ বিমল দা, থ্যাংক ইউ সো মাচ ফর সাচ এন इंटेलिजेंट इंटरप्रिटेशन। खूब ভালো লাগলো, थैंक यू। और अब तो बिहार तो हो गया, अगला चुनाव पश्चिम बंगाल है, वहां जो लेफ्ट उस पे क्या करेंगे? क्या कुछ उनको भी आप एकजुट करके कोई एक फ्रंट बनाने की कोशिश करेंगे? क्या उसमें ममता बिल्कुल हम बनर्जी के लिए भी कोशिश जगह करेंगे, कोशिश करेंगे। हमें लगता है कि अभी तक जो शायद बंगाल में लेफ्ट के सामने एक कोई दिक्कत रही है कि हमारे बहुत सारे लेफ्ट के साथी अभी भी बंगाल की राजनीति को राष्ट्रीय राजनीति के संदर्भ में नहीं देख पाते हैं और इसलिए वहां राज्य सरकार के खिलाफ लड़ाई केंद्रित रहती है, भाजपा को एक तरीके से छूट मिल जाती है। हमें लगता है कि लेफ्ट को क्लियरली इस बात को समझ लेना होगा कि हमें भारतीय जनता पार्टी के खिलाफ लड़ने में होड़ लेनी है तृणमूल कांग्रेस के साथ, ना कि तृणमूल कांग्रेस के खिलाफ लड़ने में बीजेपी से होड़ लेनी है। तो जब लेफ्ट की प्रायोरिटीज अगर बिहार के चुनाव के बाद बंगाल में भी अगर प्रायोरिटीज ठीक हो जाए, मेरे ख्याल से बिल्कुल हो जाएंगे और इससे एक ऊर्जा मिलेगी पूरे बंगाल के लेफ्ट को। तो बंगाल में भी मुझे पूरा भरोसा है। इसका मतलब दीपांकर साहब, बंगाल में आपको ममता बनर्जी और कांग्रेस दोनों से कोई परहेज नहीं है? नहीं, कांग्रेस और ममता बनर्जी से परहेज का क्या सवाल है, लेकिन अगर भारतीय जनता पार्टी से तुलना करनी होगी किसी भी दिन तुलना करनी होगी तो हम जरूर कहेंगे कि भारतीय जनता पार्टी पूरे देश के सामने, लोकतंत्र के सामने, जनता के सामने एक नंबर का खतरा है। हम कभी भी किसी भी सूरत में आज की डेट में तृणमूल कांग्रेस को बीजेपी के साथ एक ब्रैकेट में बिल्कुल नहीं रखेंगे। चलिए, इतनी साफ गोई से आपने बात की, आपका बहुत बहुत शुक्रिया, वक्त निकाला आपने दीपांकर दा एनडीटीवी से बात करने के लिए। धन्यवाद।